উন্নয়ন বাজেট কাটছাট করে আগেভাগেই সংশোধিত বাজেট করবে সরকার। মূল্যস্ফীতি কমানো কঠিন হচ্ছে বললেন পরিকল্পনা উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সরকার। কূটনৈতিক বার্তা হাতে পেয়েছে দিল্লি। ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান ফখরুলের। ভারতের ইন্ধনেই দেশ বিরোধী কর্মকাণ্ড করেছেন হাসিনা, মন্তব্য রিজভীর। এবং চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে মিলল 7 মরদেহ। ডাকাত দল জড়িত থাকতে পারে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। প্রতি বছর মার্চে বাজেট সংশোধন হলেও এবার কিছুটা আগে ভাগে করতে চায় সরকার। একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, উন্নয়ন বাজেট কাটছাট করা হবে, তবে রাজস্ব বাজেট কমানো সম্ভব নয়। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি খুব একটা কমানো যাচ্ছে না বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে 1974 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন পায়। আর মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। আমরা বলেছি অন্তত আমরা নিয়ম ভাঙতে চাই না, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এসব ক্ষেত্রে ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিয়েই, এক্সপার্ট মতামত নিয়েই অনুসন্ধানের জন্য যে উৎখননের জন্য যে ব্যয়, সেই ব্যয়ের অনুমোদন দেব। শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানায় হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। কোন ধরনের কমিটি গঠন এখন পর্যন্ত করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 15 ডিসেম্বর আইনজীবী তানভীর জানান, বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেই ফুঁসে ওঠে ছাত্র জনতা সহ নিহত পরিবারের সদস্যরা। আন্দোলনরত শিক্ষার্থীরা সময় বেঁধে দেয় কমিটি গঠনের, এরপরেই নিজেদের অবস্থান পাল্টায় সরকার। পিলখানায় বিজিবির সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যা তদন্তে কমিশন গঠনের কথা। মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে 7 জন। এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে তাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা জানিয়েছি ইন্ডিয়াকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার পাঠানো কূটনৈতিক বার্তা হাতে পেয়েছে দিল্লি। একথা জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি ভারত সরকার। ভোট ও ভাতের অধিকার রক্ষায় প্রয়োজনে 5 আগস্টের মতো রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে লড়াই করেছে তার দল, যার সফল পরিণতি ছাত্র আন্দোলনের মাধ্যমে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ইন্ধনেই দেশ বিরোধী কর্মকাণ্ড করেছেন হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন।
ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ আয়োজন করে বিএনপি। বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী মনোভাবের কারণেই পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। এসবের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে তার দল, যার সফল পরিণতি হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আজকে এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। ভোটাধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ৫ আগস্টের মতো আবারও রাজপথে নামতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন ৫ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সব কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রয়েছে। নির্বাহী বিভাগের অবৈধ আদেশ মানতে বিচার বিভাগ বাধ্য না হয় দেশে এমন পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন রিজভী। বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে, সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজে মিলল 7 জনের মরদেহ। আর মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একে ডাকাতির ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ। নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজে 7 জনের মরদেহ মিলেছে। নৌ পুলিশ জানায়, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে একে ডাকাতি বলছে পুলিশ। এই বিষয়ে আরও অনুসন্ধান করা হবে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে 5টি লাশ শনাক্ত করি এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি। প্রাথমিক কার্যক্রম চলছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে। নৌযানটির নাম এমভি আল বাখেরা। এতে করে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী। আল বক্তিয়ার নাম করে জাস্টিস যখন ডাকাতি হয়েছে, এখানে জাস্টটা যখন ঠেকা, তখন আমার ক্যাপ্টেন বিএসএফ 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাস্টটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে খুবই তারা হত্যা করছে। তখন আমরা ডিসিশন নিয়ে আমরা ডাইন সাইডে চাপায়া আমরা নৌকো নিয়ে একটা জায়গায় আসি। আসার পরে দেখি এখানে নৌ পুলিশ এবং কোস্টগার্ড, তাদের সাথে কথাবার্তা বললাম। তারা বললো যে হ্যাঁ, এটা এরকম অবস্থা, 3 জন বেঁচে আছে। 3 জনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঘটনাস্থল থেকে এ বিষয়ে কিছুক্ষণ আগের তথ্য জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। আজ দুপুর নাগাদ খবর পাওয়া গেছে চাঁদপুরের মেঘনা তীরবর্তীতে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের হাইনসরের মেঘনা তীরবর্তী মাজিদছর এলাকায় একটি লাইটার জাহাজ এমডি আল বারাকা নোঙর করা অবস্থায় ছিল। এই সময় স্থানীয়রা ও পার্শ্ববর্তী অন্যান্য লাইটার জাহাজ থেকে খবর পেয়ে প্রশাসনের যে
নৌ পুলিশ ও কোস্টগার্ড সহ অন্যান্য পুলিশ সদস্যরা খবর পেয়ে ওখানে গিয়ে জানতে পারে যে এই জাহাজটিতে মূলত 5 জনের মরদেহ পড়ে আছে ও আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। পরবর্তীতে বাকি 3 জনকে উদ্ধার করে চাঁদপুরের সদর হসপিটালে পাঠানো হলে ওই 3 জনের 2 জনও এই মুহূর্তে ইন্তেকাল করেন। এছাড়াও আর একজনকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকাতে রেফার করা হয়। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে মূলত এই এমডি আল বারাকা সার বোঝাই লাইটার জাহাজটি রওনা হয়েছিল, তবে গতকাল রাত থেকে জাহাজটির সাথে মালিক কর্তৃপক্ষের তেমন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই পার্শ্ববর্তী যে অন্যান্য এই রুটেই চলাচলকারী জাহাজ থেকে খবর নিয়ে জানতে পেরেছে জাহাজটি এখানে নোঙর করা অবস্থায় আছে। এর প্রেক্ষিতেই এটা সম্ভবত কোনো ডাকাতির প্রস্তুতিকালে ও ধরা যেতে পারে। এছাড়াও যে এই যেহেতু লাইটার জাহাজের যে নাবিক আছে বা অন্যান্য শ্রমিকরা আছে তাদের কাছে তেমন অর্থ না থাকলেও কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে হয়তো এমন ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করেছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী। আর চাঁদপুরের নদী বন্দরে এই পর্যন্ত এই রুটে চলাচলকারী জাহাজ থেকে এই প্রথমেই মূলত এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যার সাক্ষী চাঁদপুরের মাঝিরচরে এই এমডি আল বারাকা জাহাজটি। এ ছিল আমার কাছে চাঁদপুর থেকে যে আল বারাকা জাহাজের মৃত্যুর সর্বশেষ খবর। সম্ভাবনার পরিবর্তে অভিশাপ হয়ে উঠেছে বাস্ট র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। এক যুগেরও বেশি সময় সইতে হয়েছে উন্নয়নের যাতনা। এখন সড়ক বাড়াতে গিয়ে কমেছে ফুটপাতের পরিমাণ। এ নিয়ে ভোগান্তির কথা বললেন শিল্প ঘন টঙ্গী গাজীপুরের বাসিন্দারা। নগর বিশেষজ্ঞরা বললেন, প্রকল্পটিতে সংস্কার পরিবর্তন না করলে এই করিডোরে যানজট আরও বাড়বে। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বিশ্বের বিভিন্ন শহরে বিআরটি ব্যবস্থা যাত্রী চলাচলে ভালো ভূমিকা রাখছে। প্রকল্পের শুরুতে দেশেও এমন আশা দেখানো হয়। হাতে নেয়ার 5 বছর পর 2017-তে শুরু হয় নির্মাণ কাজ। দুর্ভোগ তখন থেকেই। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত তীব্র যানজটের ধকল সইতে হয়। তার উপর নির্মাণ কাজের গাফিলতিতে প্রাণ গেছে 10 জনের। অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা প্রমাণ করে প্রকল্পটি উপযুক্ত কনস্ট্রাক্টর এবং ডিজাইনারদের হাতে পড়েনি। বিআরটি নিয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ। তারা বলেন, ভোগড়ায় একটি ফ্লাইওভারে উচ্চতা কম। স্টেশনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে 72 ফুট উঁচু সিঁড়ি বয়স্ক আর শিশুদের দুর্ভোগে ফেলবে। এছাড়া প্রকল্পটির কারণে কোথাও কোথাও কমেছে সড়ক ও ফুটপাতের পরিমাণ। জায়গা নষ্ট করছে, কিন্তু সে তুলনা হিসাবে আপনার গাড়ির রাস্তা বাড়ে না। এটা সফল হবে না, এটা বরঞ্চ ভোগান্তি বাড়িয়ে দিবে। আনুষঙ্গিক অনেক কিছু বাকি রেখেই সম্প্রতি বিআরটি লেনে বাস চলাচল শুরু হয়েছে, কিন্তু 25টি স্টেশন, যাত্রী ছাউনি, ইন্টারসেকশন, কানেক্টিভিটি কোনো কিছুই শেষ হয়নি। উত্তরের থেকে টপিক থেকে ব্রিজ বানাইছে, উত্তরে গিয়ে নাম লই, ডালে থেকে নাম লই, একবারে আপনি খিলক্ষেত পর্যন্ত যাম। তাই লাভটা কি হলো? 10টা বাসের জন্য যে সব বন্ধ করে দিব, আমরা আউটসাইড দিয়ে দিব, তাইলে হবে না, তাইলে রাস্তায় ফাঁকাই পড়ে থাকবে। নগর বিশেষজ্ঞরা বলেন, আগামীতে শিল্পঘন ঢাকা ময়মনসিংহ করিডোরে পরিবহনের সংখ্যা আরও বাড়বে। বিআরটি ডেডিকেটেড লেনের কারণে পাশের সড়কে চাপ তৈরি হবে। যেহেতু 1800 থেকে 2200 গাড়ি চলে, তাদেরকে তো আপনি উঠাই দিতে পারবেন না। তখন কি হবে জানেন, যে এটার ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দাঁড়াবে। না পারবে তারা নিচ দিয়ে আসতে, না তারা উপরে উঠতে পারবে, যার জন্য আইন ভঙ্গের যে আমাদের যে একটা রীতি, এই জিনিসটা চলে আসবে। প্রকৃত ব্যবস্থাপনা নেওয়া ছাড়া উদ্বোধন করাটা এক ধরনের ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। বিশৃঙ্খলা তৈরি করার মধ্যে দিয়ে নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে এক ধরনের যানজটের আবার নতুনভাবে তৈরি হবে কিনা সেটাও ভেবে দেখা প্রয়োজন। আরও 1 বছর সময় লাগলেও প্রকল্পটি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংশোধন পরিমার্জনের দিকে হাঁটার পরামর্শ দেন নগরবিদরা। তার জন্য 6 মাস 1 বছর লাগে, তবে তাই হোক, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কাজগুলো এই প্রকল্পে করা হয়নি। 2012 সালে বিআরটি প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। কাজের ধীরগতি সহ নানা কারণে শুরু থেকেই এটি গলার কাঁটায় পরিণত হয়। দীর্ঘ 1 যুগ পর প্রকল্প সংশ্লিষ্ট নানা অবকাঠামো তৈরি হলেও এখনও পর্যন্ত এখান থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, গাজীপুর। গত 24 ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি
অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ডিএমপির গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীরা যেন সহসাই জামিন না পায় সেই দিকেও নজর থাকবে বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপি আছে যারা একটু মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। ব্যাংকিং খাতে লুটপাট সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিকেলে বিএনপি আয়োজিত এক কর্মশালায় কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলেও আশা জানান বিএনপির নেতা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর উত্তরা পশ্চিম থানার কর্মী সভা ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালা অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মহানগরীর নেতারা। ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমিনুল হকের অবদান তুলে ধরেন ডক্টর মাহাদি আমিন। জননেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওনার এবং আপনাদের সবার ত্যাগের মূল্যায়ন করেছেন বলেই আজকে আমাদের এই আমরা দেখছি ঢাকা মহানগর উত্তরের যে অনবদ্য ভূমিকা। আমি আমার নেতার পক্ষ থেকে আমিনুল ভাইকে আন্দোলন সংগ্রামে অবিনাশী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কার্যকর ভূমিকা রাখবে। গত ১৬ বছরে একটি অনির্বাচিত সরকার, একটি অবৈধ সরকার এই প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। আপনারা কি একমত? তার মানে কি আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। আওয়ামী লীগ আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে এবং আমাদের অনেক ভাইরা এখন বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলে দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে নতুন করে সংবিধানে সংশোধনী এনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে নতুনভাবে সংবিধানে সংযোজন করা হবে। এই সংযোজনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হবে। ব্যাপক লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা আমিনুল হক। ব্যাংকগুলোকে ডাকাতি করে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতা তৈরিতে সেন্ট মার্টিনে দিনব্যাপী বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ। সৈকত থেকে ১৫০০ কেজি বর্জ্য সংগ্রহ করে মূল ভূখণ্ডে নিরাপদে প্রক্রিয়া করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামীম আক্তার বলেন, যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা এবং অপরিকল্পিত ব্যবহারের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ওশান কনজারভেন্সির কান্ট্রি কোঅর্ডিনেটর মুনতাসির মামুন উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যাংকের পরিচালক লকিয়তুল্লাহ, আঞ্চলিক পরিচালক ফারুক হোসেন, কাজী জিয়াউল হক, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির সভাপতি মোতায়ের হোসেন মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে 10 ও মেক্সিকোর পশ্চিমাঞ্চলে 7 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলা চলছেই। সবশেষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে প্রাণহানি পৌঁছেছে 45,200-তে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননের ফারকিলা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাডো শহরে একটি প্লেন বিধ্বস্ত হয়ে 10 জন নিহত হয়েছেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেটি। এতে প্লেনের সব আরোহী নিহত হন। অন্যদিকে মেক্সিকোতেও প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে 7 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার পশ্চিম মেক্সিকোর একটি বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ছাত্র আন্দোলনে উত্তাল দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। রোববার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ করেন কৃষক, শ্রমিক, শিক্ষক সহ প্রায় 29,000 মানুষ। দেশটির উত্তরাঞ্চলে একটি ট্রেন স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই আন্দোলন। এই ঘটনায় 15 জনের মৃত্যু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির কারণেই ওই দুর্ঘটনাটি ঘটে। এরপরে সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। শেষ করব মোহনা সংবাদ। যাবার কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি আবার। এই ছিল শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সরকার। কূটনৈতিক বার্তা হাতে পেয়েছে দিল্লি। ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান ফখরুলের। ভারতের ইন্ধনেই দেশ বিরোধী কর্মকাণ্ড করেছেন হাসিনা, মন্তব্য রিজভীর। এবং মাঠে গড়ানোর 7 দিন আগে বিপিএল এর একাদশ আসর উদ্বোধন। আয়োজন সফল হবে আশা ক্রীড়া উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।